হ্যালো ফুটবল প্রেমী জনগণ, কি অবস্থা আপনাদের? চলে এলাম আপনাদের সাথে কথা বলতে এই সিজনের সবশেষ এল ক্লাসিকো নিয়ে। আবার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই এল ক্লাসিকো হতে যাচ্ছে কার্লো আনচেলত্তির ক্যারিয়ারের শেষ এল ক্লাসিক। কারণ মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় এই সিজন শেষে আনচেলত্তি পাড়ি জমাচ্ছেন ব্রাজিলে। আবার বার্সার জন্য এই এল ক্লাসিকো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বার্সার জন্য এই এল ক্লাসিকো হতে যাচ্ছে লিগ ডিসাইডিং একটা ম্যাচ। মানে এই ম্যাচে যদি বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয় তাহলে অফিসিয়ালি বলা যায় অনেকটা যে বার্সেলোনা এই বছর লা লিগা জিতে যাচ্ছে। তো ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ কনফার্ম করার মতো এই সুযোগ বার্সা কি আর পাবে? অবশ্যই না। সো এই ম্যাচটা দুইটা পার্সপেক্টিভ থেকে একটা ভিন্ন রোল প্লে করতে যাচ্ছে। আমরা যদি এই বছরের এল ক্লাসিকোর সামারির দিকে তাকাই তাহলে দেখব 3 ম্যাচে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছে এবং 3বারই হেরেছে লস ব্লাঙ্কোসরা। এর মধ্যে 2বার তো বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে একেবারে উড়িয়ে দিয়েছে, বলা যায় গেম থেকে আউট প্লে করে দিয়েছে। আর তৃতীয়বার যেটা লাস্টলি কোপা ডেল ফাইনালে, সেখানে রিয়াল মাদ্রিদ কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল এবং খেলাও এক্সট্রা টাইম পর্যন্ত যায়। তবে 116 মিনিটে কুন্দের সেই দুর্দান্ত গোলে রিয়াল মাদ্রিদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় এবং একই সাথে কোপা ডেল্টার ফাইনাল জিতে নেয় বার্সেলোনা। এই 3বারের দেখায় বার্সেলোনা রিয়াল মাদ্রিদের জালে বল ঢুকিয়েছে 12বার, মানে গোল করেছে 12টি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ গোল করতে পেরেছে শুধুমাত্র 4টি। তাহলে বোঝা যাচ্ছে যে পুরো সিজন জুড়ে বার্সেলোনা কতটা ডমিনেন্ট ফুটবল খেলে চলেছে। দুই দলের রিসেন্ট ফর্মের দিকে তাকালে দেখা যাবে দুই দলের রিসেন্ট ফর্ম লিগে প্রায় সেমই। কারণ যে 5টি ম্যাচ নিয়ে কথা বলবো শেষের, সেই 5টি ম্যাচের মধ্যেই রিয়াল মাদ্রিদ জয় কনফার্ম করেছে 4টিতে, সেম বার্সেলোনাও 4টিতে জয় কনফার্ম করেছে। অন্য যে একটি ম্যাচ রয়েছে সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ হেরেছে এবং বার্সেলোনা ড্র করেছে। আর এই জন্যই পয়েন্ট ডিফারেন্সটা রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনা একটু বেড়ে গিয়েছে। তাদের লিগে পয়েন্ট ডিফারেন্স হলো 4। তবে এই জায়গায় একটি কথা হলো, বার্সেলোনা এখন কিছুটা চাপ মুক্ত, আবার বলা যায় অনেক বেশি প্রেসারে আছে। কারণ লা লিগার বাদে বার্সেলোনার সামনে এখন বড় কোনো ট্রফি নেই। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থেকে তারা যেভাবে বাদ করেছে, সেটার পরে আসলে চাপ নেওয়াটাও এক ধরনের বিষয়, আবার চাপ ছাড়াও থাকাও একটা বিষয়। কারণ বার্সেলোনা যে ধরনের ফুটবল খেলেছে, খুবই ফ্যান্টাস্টিক একটা ফুটবল খেলেছে এবং খুবই ফ্যান্টাস্টিক একটা ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে। সো বার্সেলোনার সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ নাই, সো তাদের মূল ফোকাস এখন লা লিগায়। এবার আসি এই ম্যাচের ইনজুরি আপডেট নিয়ে। এই ম্যাচে বার্সেলোনার একাদশে দেখা যাবে না কুন্দেকে, ইনজুরির কারণে তিনি 3 সপ্তাহ বাইরে রয়েছেন। আর অন্যদিকে বার্সেলোনার স্কোয়াডে যোগ হতে পারে কাসাদো এবং বালদে। বালদে খেলবে এটা মোটামুটি নিশ্চিত, কাসাদো খেলার একটা বিগ চান্স রয়েছে। আর রিয়াল মাদ্রিদের ইনজুরির লিস্ট তো বিশাল। রিয়াল মাদ্রিদের এই সিজনের শুরুই হয়েছে ইনজুরি দিয়ে। মিলিতাও, কারবাহাল, এদের সিজন তো অনেক আগেই শেষ। অন্য যারা ছিল রুডিগার, কামাভিঙ্গা, আলাবা, এরাও এই সিজনে বা এই ম্যাচে খেলবে বলে মনে হয় না, কারণ এই ম্যাচে এদের খেলার কারোরই কোনো চান্স নেই। তো সেক্ষেত্রে ডিফেন্সের ভার পড়বে চুয়ামেনি এবং অ্যাসেন্সিওর কাঁধে। এবার আসি এই ম্যাচের গেম প্লে নিয়ে কথাবার্তায়। ফ্লিকের কোচিং স্টাইলের একটা জিনিস মানে এই সিজনের শুরু থেকে ক্লিয়ার, বার্সেলোনার খেলা যারা ফলো করেন তারা বুঝতেই পারবেন যে ম্যাচে কার কি রোল, মানে প্লেয়ারের যে রোল, এটা কোচ ম্যাচের শুরুতেই একেবারে ক্লিয়ার করে দিচ্ছেন যে কোন প্লেয়ার কোন পজিশনে এবং কোন প্লেয়ার কোন রোলটা প্লে করবে এই ম্যাচের মধ্যে। মানে ইন্ডিভিজুয়াল যে রোলটা রয়েছে সেই রোলটা একেবারে ক্লিয়ার করে দিচ্ছেন বার্সেলোনার যে কোচ রয়েছেন হান্সি ফ্লিক। আর ট্যাকটিক্সের কথা বললে এই ম্যাচে হান্সি ফ্লিক অবশ্যই তার বরাবরের মতোই তিনি যেই হাইলাইন ডিফেন্স খেলান সেই হাইলাইন ডিফেন্সেই চলে যাবেন। কারণ এই হাইলাইন ডিফেন্সের জন্যই তিনি এই সিজনে এতটা সাকসেস। আর অফসাইড ট্র্যাপে তো বার্সেলোনার সম্পূর্ণ মাস্টার ক্লাস। আর এই অফসাইড ট্র্যাপ রিয়াল মাদ্রিদকে কতটা ভোগায় তা আমরা একটা পরিসংখ্যান দেখলেই বুঝে যাব। কারণ এই সিজন জুড়ে রিয়াল মাদ্রিদ 3বার যে এল ক্লাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হয়েছে, সেই 3বারই রিয়াল মাদ্রিদ অফসাইড ট্র্যাপে পড়েছে এবং এই অফসাইড ট্র্যাপের সংখ্যা হলো 20বার। মানে 20বার রিয়াল মাদ্রিদ অফসাইডে পড়েছে। আর এর মধ্যে 9বারই পড়েছে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। অন্যদিকে কার্লো আনচেলত্তির জন্য তো টিম সাজানো এটা এত এত ইনজুরি এই সিজন জুড়ে। সো কার্লো আনচেলত্তি কিভাবে কি ম্যানেজ করবেন এটা একটা দেখার বিষয়, যে আসলে কোন ফরমেশনে আসলে কার্লো আনচেলত্তি খেলাচ্ছেন। কারণ কোন ফরমেশনেই ওইভাবে প্লেয়ার দিয়ে, যেই প্লেয়ার যেই ফরমেশনে খেলেন, যেই রোলে খেলেন, সেই প্লেয়ার দিয়ে খেলানোই তার জন্য টাফ হয়ে গেছে।
কারণ ডিফেন্সেই তো তার যেই ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে তাকে নামায় দিতে হচ্ছে, মানে চুয়ামিনি তো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকে এই ম্যাচে খেলানো লাগবে হলো ডিফেন্স হিসাবে, মানে সেন্টার ব্যাক হিসাবে। সো কার্লো আনচেলত্তি আমার মনে হয় তার চিরচেনা 4-4-2 এই ফরমেশনে শুরু করবেন, কারণ লিগের লাস্ট ম্যাচ যদি আমরা ফলো করি তাহলে খেয়াল করব যে কার্লো আনচেলত্তি 4-4-2 এই ফরমেশনে শুরু করেন এবং খুব ভালোভাবে ডমিনেন্ট একটা পারফরমেন্স দেখাতে পারেন। আর এই ম্যাচে আর্দা গুলার স্টার্ট করার একটা চান্স রয়েছে, বলা যায় বিগ চান্সই রয়েছে, এবং রদ্রিগোকে ড্রপ করার একটা চান্স রয়েছে। দেখা যাক কি হয়। তবে ফরমেশনের বিষয়ে যদি আরেকটু বলি, যে কার্লো আনচেলত্তি 4-4-2 অথবা 4-3-3 যেই ফরমেশনে শুরু করুক, সেটা আসলে এই ফরমেশন থাকে না ম্যাচে, সেটা হয়ে যায় 4-2-3-1 এই ফরমেশনে। আমরা থ্রু আউট দ্য সিজন এভাবে দেখে আসছি, এবং আমার মনে হয় এই ম্যাচেও এর ব্যতিক্রম কিছু হবে না, কারণ স্কোয়াড যে ডেপথ, কারণ এসে আপনার চুয়ামেনি এবং এসেন্সিও তারা যদি ডিফেন্সে নামে, ডান সাইডে খেলবে আপনার লুকাস ভাস্কেজ আর বামে ফ্র্যাঙ্ক গার্সিয়া। আবার লুকাস ভাস্কেজকে না খেলে যদি ভালভার্দেকে নিচে নামায় দেয়, তখন আমাদের 4-4-3-4-3-3 খেলা ছাড়া আর কোনো অপশনই থাকবে না কার্লো আনচেলত্তির কাছে। এই যে কথাবার্তা বললাম, এটা তো গেল দুই দলের একটা সিনারিও। এর বাইরেও যে একটা জিনিস রয়েছে, সেটাই তো সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে এই ম্যাচের আগে, যেটা গত এল ক্লাসিকেও করেছিল, সেটা হলো রেফারি ইস্যু। এবং রিয়াল মাদ্রিদের অভিযোগ বরাবরই সেই রেফারির দিকেই, এবং হার্নান্দেজ এই ম্যাচের যে ম্যাচ অফিসিয়াল রেফারি রয়েছেন হার্নান্দেজ, তার 12 বছর বয়সের একটা ভিডিও ক্লিপ বা ইন্টারভিউ বলতে পারি রিয়াল মাদ্রিদের টিভিতে প্রচারণা করা হয়েছে। সেই ক্লিপটা হলো যে তিনি একজন বার্সেলোনা ফ্যান। তো রিয়াল মাদ্রিদের অভিযোগ ওই জায়গাতেই যে একজন বার্সেলোনা ফ্যান রেফারি দিয়ে এই এল ক্লাসিকো ম্যাচটা পরিচালনা করা হচ্ছে, যদিও এই রেফারির আন্ডারে রিয়াল মাদ্রিদ এই সিজনে 6টা ম্যাচ খেলেছে এবং তাদের উইনিং পার্সেন্টেজ মোটামুটি 57। আমার মনে হচ্ছে এল ক্লাসিকো একটা ফাটাফাটি এল ক্লাসিকো হতে যাচ্ছে, কারণ আপনি যদি খেয়াল করেন রিয়াল মাদ্রিদ এই সিজনে যা ফাক আপ করার তা করে ফেলছে। তাদের আসলে এখন এই লা লিগা বাদে সামনে অনেক দেরিতে ক্লাব ওয়ার্ল্ড কাপ, তার আগে আসলে কিছুই নাই, বড় কোনো ট্রফি নাই। সো তারা এই এল ক্লাসিকো জিততে চাবেই, কারণ তারা অলরেডি 3টা এল ক্লাসিকো হেরে গেছে। এখন যদি 4টা এল ক্লাসিকো হারে, তাহলে তাদের লজ্জার আর কি শেষ থাকবে না। সো রিয়াল মাদ্রিদ চাইবে জান জীবন দিয়ে খেলতে। আবার অন্যদিকে আমাদের যদি বার্সেলোনার যে ফর্ম, সেই ফর্মের দিকে যদি তাকাই, মানে তাতে তো মাথা নষ্ট। কারণ লাস্ট ম্যাচে বার্সেলোনা ইন্টার মিলানের কাছে যেভাবে হারছে, মানে একেবারে কপাল খারাপ থাকার কারণে যেভাবে এক্সট্রা টাইমে যে গোল কনসিড করে হেরেছে, সেটার পরে মানসিকভাবে ব্যাক করাটাও টাফ। আবার যদি আমরা অন্যভাবে চিন্তা করি যে তারা যেই রকমের ফুটবল খেলে হেরেছে, সেটার দিক থেকে চিন্তা করলে আবার রিয়াল মাদ্রিদ ছিটকে যাওয়ার কথা। কিন্তু মানসিকতার যে বিষয়টা রয়েছে, সেখান থেকে মানে এই যে প্রেসার বা লো ফিল করা, সেখান থেকে ব্যাক করাটাও একটা টাফ। সো দেখা যাক যে ম্যাচে আসলে এটার প্রভাব পড়ে কিনা। আবার ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ স্কোয়াড কতটা গোছাতে পেরেছে, বা যাদেরকে যে রোল প্লে করার জন্য মাঠে নামানো হবে, যেসব পজিশনে নামানো হবে, তারা কতটা কিভাবে ম্যাচে ইম্প্যাক্ট ফেলতে পারবে, সেটাও দেখার বিষয় যে এগুলা রিকভার করে রিয়াল মাদ্রিদ আসলে কতটা ফাইট ব্যাক করতে পারে। সো বরাবরের মতোই এল ক্লাসিকোতেও আমার মতে ফেভারিট হিসেবে নামবে বার্সেলোনা। তবে ম্যাচটা খুব একটা মজাদার ম্যাচ হতে যাচ্ছে। আপনাদের কি মনে হয় যে ম্যাচের প্রেডিকশন কি হতে পারে বা ম্যাচের রেজাল্ট কি হতে পারে?